তোমরা দেখছো নোমর নোমর চ্যানেল। আমি সৌমিত্র পাল। তোমরা, আমি এবং নোমর চ্যানেল একসাথে যুক্ত হলাম। খাতা পেন নিয়ে বসো এবং বাইরের সব রকম গন্ডগোল ত্যাগ করো, 100% বোর্ডে দাও এবং মনটা একদম একটা পয়েন্টে নিয়ে এসো। দেখো প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে যায়। শুনে নাও, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্ট 6 এবং আজকে আমরা একটা ভাইটাল জিনিস পড়বো, প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রথমেই আমি বলি, আজকে আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে হোমো। আচ্ছা, এটা প্রথমেই বলে দিই। আচ্ছা, এটা হোমোলগাস সিরিজ। হোমোলগাস সিরিজ, হোমোলগাস সিরিজ আজকে আমরা এটা পড়বো এবং এটা অবশ্যই আজকে এটা পার্ট পার্ট 6 পড়ছি, পার্ট 6। তো দেখে নাও, আজকে যেটা পড়ছি সেটার নাম হচ্ছে হোমোলগাস সিরিজ। হোমোলগাস সিরিজ এর বাংলা হচ্ছে, বাংলা বলি, এর নাম হচ্ছে সমগণীয়। সমগণীয় শ্রেণী। এর নাম হলো সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী, সমগণীয় শ্রেণী। তো সমগণীয় শ্রেণী মানে কি না, সমগণীয় শ্রেণীর মানে হচ্ছে যে সমস্ত যৌগগুলোর কার্যকরী গ্রুপ এক হবে। ফার্স্ট পয়েন্ট লিখছি আমি, তোমরা পয়েন্ট করে যদি জিনিসটাকে পড়ো তাহলে কোনো ওয়ার্ড ভুল যাবে না, স্যার আমাদের কাটতে পারবেন না। তো 1 নম্বরে হচ্ছে সমগণীয় শ্রেণীতে প্রথমেই বলি, এদের যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী যে গ্রুপ সেগুলো সেম হবে। কার্যকরী গ্রুপ সমান হবে, সবার ক্ষেত্রে সমান। কার্যকরী গ্রুপ সবার ক্ষেত্রে সমান। আচ্ছা, 2 এ চলে এসো। কার্যকরী গ্রুপ সমান আর 2 হচ্ছে, মন দিয়ে শোনো, এই দুটি যৌগের মধ্যে যে হোমোলগাস শ্রেণীর মধ্যে যে যৌগগুলো থাকবে সেই দুটি পরপর যৌগের মধ্যে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক গুরুত্বের পার্থক্য, এটা স্টার, কিন্তু স্টার পয়েন্ট, খুব শর্ট প্রশ্ন দেয়, পার্থক্য 14 হবে। অর্থাৎ কেন এরকম হয় না, দুটো যৌগের মধ্যে যে মৌলের পরমাণুর পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে CH2। বুঝে গেলাম? তাহলে দুটি যৌগের মধ্যে যেহেতু CH2 পার্থক্য, তাই এদের আণবিক গুরুত্বের পার্থক্য হবে 14। তো কেন এটা হচ্ছে দেখে নি। কার্বনের জন্য পারমাণবিক গুরুত্ব 12 আর হাইড্রোজেনের জন্য পারমাণবিক গুরুত্ব দুটো আছে বলে 2, তাই 14 হচ্ছে। ক্লিয়ার হয়ে গেল তোমাদের ব্যাপারটা? এবার চলে এসো 3 নম্বরে চলে এসো। 3 নম্বরে দেখো, আর একটা লাস্ট অফ অল, এদের মোটামুটি রাসায়নিক ধর্ম প্রায় এক। তো এদের কিসের পার্থক্য পাওয়া যায়? রাসায়নিক ধর্ম প্রায় এক। তো এদের মধ্যে কিছু ভৌত ধর্মের পার্থক্য পাওয়া যায়, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এদের কিছু পার্থক্য পাওয়া যায় এবং এদের ভৌত অবস্থারও কিছু পার্থক্য পাওয়া যায়। তাহলে আমরা এটা বুঝে গেলাম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এক এবং ভৌত অবস্থার কিছু পার্থক্য পাওয়া যায়। তোমরা আগে এটা গুছিয়ে টুকে নাও। সেই সমস্ত যৌগগুলোকে আমরা বলবো সমগণীয় শ্রেণী। তাহলে দেখে নাও, তোমরা কি করতে আসছিস এখানে, কেন আসছিস, কেন এদিকে টান, ওদিকে টান, ওদিকে টান, ওদিকে টান। হচ্ছে আচ্ছা, তোমরা এবার দেখে নাও, তাহলে এগুলোকে সমগণীয় শ্রেণী বলে। তো সমগণীয় শ্রেণীর আমি উদাহরণ দিই, তাহলেই তোমরা বুঝে যাবে। সমগণীয় শ্রেণীর উদাহরণ ধরো, আমরা যদি
অ্যালকোহল দিয়ে দিই। উদাহরণ, ফার্স্টে উদাহরণটা অ্যালকোহল দিয়ে দিলাম, অ্যালকোহল দিয়ে দিলাম, ফার্স্টের উদাহরণটা অ্যালকোহল দিয়ে দিলাম। তো দেখে নাও অ্যালকোহলের যে উদাহরণ সেটা প্রথমে লিখলাম CH3OH। আচ্ছা, এটা কি বলতে পারবে? সব থেকে সরলতম অ্যালকোহল। আচ্ছা, এই যৌগটাকে অ্যালকোহল কেন বলে? এই যে OH গ্রুপ আছে, এর দ্বিতীয় সমগণীয় শ্রেণী আছে। এদের পরস্পরকে কি বলে? এই যে যৌগগুলো আগে লিখে নি, যৌগগুলো লিখে নি, দেখে নাও OH। আচ্ছা, এখানে কোনটা নতুন এলো? কোন গ্রুপটা নতুন এলো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এই গ্রুপটা নতুন। এরপরে আবার একটা সমগণীয় শ্রেণী আসছি, CH2OH। এর মধ্যে আবার বলতো এর আর এর মধ্যে কোন যৌগটা নতুন এলো? আচ্ছা, তাহলে এই গ্রুপটা নতুন। দেখো, এই গ্রুপটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই যৌগটাকে মুছে দাও, এইটা মুছে দাও, দেখো এই যৌগটা পরস্পর সমান। আবার এইটাকে মুছে দাও, এটা সমান। তার মানে প্রত্যেকটা যৌগের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য হচ্ছে CH2। ক্লিয়ার হয়ে গেল? তাই দুটি যৌগের মধ্যে আণবিক গুরুত্বের পার্থক্য আমরা পেয়েছিলাম 14। বোঝা যাচ্ছে আস্তে আস্তে? তো দেখো, এদের কিন্তু সবার কার্যকরী গ্রুপ কিন্তু OH, মানে এরা সবাই একই রাসায়নিক ধর্মযুক্ত যৌগ বা একই ধরনের যৌগ, একই শ্রেণীর যৌগ। কার্যকরী গ্রুপ সমান এবং এরা একই শ্রেণীর যৌগ। লিখে রাখি, শ্রেণীর, একই শ্রেণীর যৌগ, একই শ্রেণীর যৌগ। এটাও আমরা অ্যাড করে দিতে পারি। এছাড়াও অ্যালকোহল ছাড়াও আমরা আর কি কি যৌগ পেতে পারি? সবারই পেতে পারি। ধরে নাও অ্যাসিড লিখি, অ্যাসিড, অ্যাসিডের দেখি। তো অ্যাসিডের দেখো আমরা প্রথমে লিখছি COOH। এটার নাম কি? এটার নাম ফর্মিক অ্যাসিড, এটার নাম ফর্মিক অ্যাসিড। আচ্ছা, এটা ছোট্ট আছে, আরেকটা লেখাবো, ফর্মিক অ্যাসিড। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে, স্যার ইউপ্যাক নাম বলছেন না? না, সাধারণ নামগুলো এবার লাগবে। ইউপ্যাক নাম শেখা হয়ে গেছে, এবার শুধু সাধারণ নাম লাগবে। এটাকে বলা হয়, এটা ফর্মিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। আগেও লিখেছিলাম, তাই না? এটাকে বলা হলো অ্যাসিটিক অ্যাসিড, ওটার নাম ফর্মিক অ্যাসিড। এটা ফর্মিকা অর্থাৎ তিমিরের দেহে পাওয়া গেছিল বলে এর নাম ফর্মিক অ্যাসিড হয়েছে। ঠিক আছে? তো এইভাবে দেখো, এই দুজনের মধ্যে কিসের পার্থক্য পাচ্ছ তুমি বুঝতে পারছো? এই দুজনের মধ্যে পার্থক্য দেখো, CH2। দেখো এখানে আছে CH3, তাই তো? এখান থেকে CH2 বার করে দাও, তাহলে পড়ে থাকবে H। তাহলে এর সঙ্গে মিলে যাচ্ছে। এইভাবে আমরা সমগণীয় শ্রেণী পেতে পারি এবং একে এবং একে পরস্পরের বলা হয় সমগণ। সমগণ বলা হয়, হোমোলগ, হোমোলগ। আর এই টোটাল সিরিজটাকে বলা হয় হোমোলগাস সিরিজ। তো এইভাবে আমরা সমস্ত যৌগ করতে পারবো। আচ্ছা, একটা কিটোনের দেখাও। কিটোন, আমি একটা এক্সাম্পল এখানে চলে আসছি। কিটোনের কি দেখাবো? একটা কিটোনের দেখাও। আচ্ছা, কিটোনের সব থেকে সরলতম কিটোনের নাম কি? সরলতম কিটোনের নাম তোমরা নিশ্চয়ই বলছো প্রোপানন। তো আমি বলছি না, এটার নাম প্রোপানন না বলে আমরা এটা সাধারণ নাম বলছি অ্যাসিটোন। যারা ভালো করে পড়াশোনা করছো তারা ইউপ্যাক নাম শিখছো, আর যারা আরো ভালো পড়ছো তারা কিন্তু সাধারণ নাম শিখছো। সাধারণ নাম দিয়ে পরীক্ষার সময় স্যারেরা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যারেরা এটা চায় যে তোমরা সাধারণ নামগুলো জানো। ক্লিয়ার হলো? এটার নাম হলো অ্যাসিটোন। এর পরবর্তী যে সমগণ, দেখো এর মাঝখানটায় যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটায় আমরা একটা CH2 ঢুকিয়ে দিলাম। আচ্ছা, একটা কাজ করি, আমরা এই CH2টাকে আলাদা কালার দিয়ে দিই। দেখো তোমরা বুঝতে পেরে যাবে, খুব সুন্দর বুঝতে পারবে। এবার দেখো আবার আমরা লিখলাম CO আর CH3। তার মানে এই যৌগটার সাথে এই যৌগটার পার্থক্য শুধু CH3, তাই এটার নাম হয়ে গেল, এটার নাম বিউটানন। বিউটানন নাম, অ্যাসিটোন এর আলাদা কোনো নাম নেই, বিউটানন। আচ্ছা, এবার হচ্ছে চলে এসো, তাহলে আমরা সমগণীয় সিরিজ বুঝে গেলাম। ক্লিয়ার হলো? তাহলে আমি মুছে দিচ্ছি বোর্ডটা। এরপর আমরা চলে আসছি যেটা আজকের সব থেকে ভাইটাল এবং আমার মনে হয় জৈব রসায়নের এটা একটা ফান্ডামেন্টাল আইডিয়া এবং একটা মেন আইডিয়া। আজকে আমরা যেটা করছি আইসোমারিজম। আইসোমারিজম শব্দের অর্থ হচ্ছে সমাবয়বতা।
আইসোমারিজমের বাংলা হচ্ছে সমাবয়বতা। আচ্ছা, আইসোমারিজম জিনিসটা কিরকম আমি একটু তোমাকে বোঝাই। ধরো গোয়াজুলাই তোমাদের স্কুলে হচ্ছে, তুমি গোয়াজুলাইকে নাম দিয়েছো। তো গোয়াজুলাইকে তুমি তুমি যেরকম সেরকমই তুমি একটি বুড়ি মেয়ের অভিনয় করছো, মানে বুড়ি মেয়ে হিসাবে সেজে গেছো। তো তারপরে আবার পরের বছর তুমি গোয়াজুলাইকে নাম দিয়েছো, তুমি একটা ডাকাত সেজে গেছো। তাহলে আমাকে বলো তো, ওই তিনজন, তুমি, তোমার সিম্পল ড্রেস, তোমার বুড়ির ড্রেস এবং তোমার ডাকাতের ড্রেস, এই ড্রেসগুলো পরার পর অ্যাকচুয়াল তোমাকে বাইরে থেকে দেখলে আলাদা বলে মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে তুমি কি আলাদা? না। তার মানে আমরা এইটাকেই বলছি আমরা সমবয়বতা। অর্থাৎ যৌগ একই থাকে, সে বিভিন্ন ভাবে আত্মপ্রকাশ করে, তার গঠন চেঞ্জ করে, তখন তাকে আমরা বলি, ধর্মটাকে আমরা বলি সমাবয়বতা। অবশ্যই এটা এক প্রকারের ক্যারেক্টার, এটা কিন্তু এক প্রকারের ক্যারেক্টার, অবশ্যই এটা এক প্রকারের ধর্ম। আচ্ছা, সমবয়বতা কাকে বলে? এর সংজ্ঞাটা, এর যে সংজ্ঞাটা কিন্তু তোমরা কিন্তু একদম টেনে মুখস্থ করবে। আমি সংজ্ঞা তো লেখাবো না, আমি পয়েন্টস লেখাচ্ছি, পয়েন্টস গুলো যেন পরীক্ষায় তোমাদের থাকে। ফার্স্ট পয়েন্ট, সংজ্ঞায় আমরা যে পয়েন্টসটা লিখবো সেটা হচ্ছে একই ফাংশনাল গ্রুপ যুক্ত, মানে একই কার্যকরী গ্রুপ যুক্ত, একই কার্যকরী গ্রুপ যুক্ত, একই কার্যকরী গ্রুপ হতে হবে। আচ্ছা, না ভুল বললাম, ভুল হলো এটা। তাহলে সংজ্ঞাটা কি বলছি না, একই সংকেত যুক্ত বা একই সংকেত যুক্ত। এর সঙ্গে আর কি অ্যাড করব, বা 2 নম্বরে চলে আসি, একই মৌল, একই সংখ্যায়, একই মৌল একই সংখ্যায় উপস্থিত, একই মৌল একই সংখ্যায় উপস্থিত, একই মৌল একই সংখ্যায় উপস্থিত থেকে, একই মৌল একই সংখ্যায় উপস্থিত থেকে। 3 নম্বর হচ্ছে ভিন্ন ভিন্ন বিন্যাসে, ভিন্ন বিন্যাসে অবস্থানের ফলে, ভিন্ন বিন্যাসে অবস্থান করে। আর 4 নম্বর হচ্ছে ভিন্ন গঠনযুক্ত, ভিন্ন গঠনযুক্ত যৌগের সৃষ্টি করে, ভিন্ন গঠনযুক্ত যৌগের সৃষ্টি করে। এই যে ধর্ম, এই ধর্মকেই আমরা বলি সমাবয়বতা। এবং এখানে যে ভিন্ন ধর্মযুক্ত যৌগ সৃষ্টি হয়, তারপর একটু ছোট্ট করে লিখবো, এই যে যৌগগুলো সৃষ্টি হলো, এই যৌগগুলোকে আমরা বলবো আইসোমার, এই যৌগগুলোকে আমরা বলবো আইসোমার বা সমাবয়ব, যৌগগুলোকে আমরা বলবো আইসোমার বা সমাবয়ব। বোঝা গেল ব্যাপারটা? তার বোঝা তো গেল না, তো তার একটা উদাহরণ দিই। ধরে নাও আমরা এই যে আজকে সমাবয়ব পড়াবো, এই সমাবয়ব বা সমাবয়বতা কাদের কাদের দেখা যাবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। প্রথমেই বলি 1 নাম্বার, তার মানে জানি এরা মনে হচ্ছে যমজ ভাই। আচ্ছা, আর একটা কথা বলি, এদের কিন্তু এই ভিন্ন ভিন্ন গঠনযুক্ত যে যৌগের সৃষ্টি করে, একটু লিখে দেবো, তাদের রাসায়নিক ধর্ম ও ভৌত ধর্ম আলাদা হতে পারে, রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম আলাদা হতে পারে। ব্যাপারটা বুঝে নাও, ব্যাপারটা কিরকম বুঝে নাও। দেখ, উদাহরণে ফার্স্টই বলছি, আবার বলছি সমবয়বতা, এর উদাহরণটায় আমরা লিখবো সমবয়ব
99% বার বলে দেওয়া সত্ত্বেও 100% বার ভুল হয়ে যায়, আমরা উদাহরণ সবসময় একটা দিই। এখানে উদাহরণ হবে জোড়ায়। তুমি কার আর কার সাথে মিল খুঁজছো? একজনের সাথে একজনের মিল হবে? তাহলে আমি বারবার বলছি, এখানে জোড়াটা একবার দেখে নাও, কার কার সাথে সমবায়বতা হতে পারে। তো আমরা অনেকগুলো উদাহরণ দেখাচ্ছি। তো আচ্ছা, সমবায়বতা কার কার হতে পারে আমি পরে আসছি, আগে এর একটা ছক লিখে নিই। ছকটা রেডি করে নিয়ে আমরা পরে আসছি সমবায়বতা কাকে বলে। তো ছকটা এখানে লেখা যাবে না, তো আমরা একটুখানি মুছে নিচ্ছি, দেখে নাও। প্রথমে আমরা সমবায়বতায় চলে আসছি। সমবায়বতায় চলে আসছি, দেখে নাও কি কি সমবায়বতা দেখা যায়। প্রথমেই বলি, ফার্স্টে গঠন গত সমাবয়বতা। গঠনগত সমবায়বতা, আমরা সমবায়বতাটা বারবার লিখছি না, অনেক টাইম যাচ্ছে। গঠনগত। আর আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক ত্রিমাত্রিক মানে হচ্ছে স্ট্রাকচারাল। গঠনগত হচ্ছে স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল আইসোমার, এটা স্ট্রাকচারাল। আর ত্রিমাত্রিকটাকে আমরা বলছি অপটিক্যাল আর জিওমেট্রিক্যাল। স্টিরিও স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমারিজম। আর লিখলাম না, ঠিক আছে? স্টিরিও আইসোমারিজম, এটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, স্টিরিও আইসোমারিজম। ভালো করে দেখে নাও, আমাদের সিলেবাসে কেবলমাত্র এই পার্টটা আছে, এই পার্টটা নেই, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এই পার্টটা একটুখানি পড়িয়ে রাখবো। গঠনগত সমবায়বতাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। আমি প্রথমে যেগুলো পড়বো সেগুলো বলি, আর যেগুলো পড়বো না সেগুলোও বলি। ফার্স্টে আছে শৃঙ্খল, চেন আইসোমারিজম। চেন CHIN, চেন আইসোমারিজম আমরা লিখছি না, চেন আইসোমারিজমের বাংলা হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবায়বতা। শৃঙ্খল ঘটিত সমবায়বতা। 2 নম্বর হচ্ছে পজিশনাল আইসোমারিজম। আর লিখলাম না, তার মানে হচ্ছে স্যার অবস্থান ঘটিত সমবায়বতা। অবস্থান ঘটিত সমবায়বতা। 3 নম্বর হচ্ছে স্যার ফাংশনাল আইসোমারিজম, মানে হচ্ছে কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। ক্লিয়ার হলো? আচ্ছা, এই তিনটে আমাদের সিলেবাসের মেন পার্ট। এছাড়াও আমি পড়াবো, একটু দেখে নাও, মেটামারিজম। মেটামারিজমের বাংলা মেটামারিজম। তো মেটামারিজম ছাড়াও আরেকটা আছে টটোমারিজম। আর টটোমারিজম ছাড়াও আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ক্লোজড চেন। ক্লোজড অর ওপেন চেন আইসোমারিজম। বদ্ধ ও মুক্ত চেন গঠিত সমবায়বতা। এই এতগুলো সমবায়বতা আছে। তো এই এতগুলো সমবায়বতার মধ্যে আমাদের সিলেবাসে অনলি আছে এটা, এটা এবং এটা। এই তিনটেই নিয়ে আমরা পড়াশোনা করব। এটাও আমি পড়িয়ে দেবো, এই দুটো আমি আর পড়াচ্ছি না। আর ত্রিমাত্রিক সমবায়বতায় আছে, দেখে নাও, স্পেশালি 3 জন আছে। তো আমরা 2 জনকে হাইলাইট করব। স্পেশালি 3 জন আছে। তো প্রথমটার নাম হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম লিখলাম না। আলোকীয় সমবায়বতা। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর আসছে 2 নম্বরে আসছে জ্যামিতিক সমবায়বতা। জিওমেট্রিক্যাল আইসোমারিজম, অর্থাৎ জ্যামিতিক। আর লিখতে হবে না, তোমরা বুঝে গেছো, জ্যামিতিক সমবায়বতা। আর লাস্ট একটা আছে
কনফরমেশনাল, ওটা বাংলা কিন্তু কনফরমেশনাল বাংলা কনফরমেশনাল, কনফরমেশনাল আইসোমারিজম। তো এই তিনটের মধ্যে আমি এটাকে টাচ করব, এটাকে টাচ করব, এছাড়া এর আন্ডারে অ্যাকচুয়াল অনেকগুলো আছে, আমি আর বলছি না। এর মধ্যে আছে অ্যাকচুয়াল পড়াবো যেটা সিস এবং ট্রান্স, সিস ট্রান্সটা আমি একবার বলে দেবো। এছাড়াও আছে ই জেড, এছাড়াও আরো আছে, আমি আর যাচ্ছি না। তো এই আমাদের পড়া, আমরা তাহলে বোর্ড মুছে দিচ্ছি, তোমরা পজ করে লিখে নাও, আমি এরপর থেকে স্টেপ বাই স্টেপ পড়া শুরু করব। ফার্স্টেই পড়াবো চেন আইসোমার, চেন আইসোমার, চেন আইসোমার দেখে নাও ফার্স্ট। চেন আইসোমারিজমে আমরা যেটা পড়ছি শুনে নাও, এই ধরনের যখন সমবায়বতা দেখব তখন যৌগের মধ্যে কি বিশেষ পার্থক্য পাওয়া যাবে না যৌগের মধ্যে কেবলমাত্র চেনের মানে শৃঙ্খলের পার্থক্য পাওয়া যাবে, শৃঙ্খলের পার্থক্য মানে চেনের পার্থক্য পাওয়া যাবে। অর্থাৎ যখন কোনো সমবায়ব যৌগের মধ্যে চেনের চেঞ্জ হবে, চেন মানে শৃঙ্খলটা চেঞ্জ হবে, তাকে বলবো শৃঙ্খল গঠিত সমবায়বতা। কাকে বলে আসে না, আসে শুধু উদাহরণ দেখে নাও, আমি বোঝাচ্ছি। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা যাই যৌগ আঁকি না কেন প্রত্যেকেরই কিন্তু সংকেত সেম হতে হবে, গঠন আলাদা হতে পারে। দেখে নাও CH3 CH3 2 CH2 CH3, এটা একটা যৌগ, এটার নাম 1 2 3 4 5 পেন্টেন। আচ্ছা 1 2 3 4, এখান থেকে একটা সি ঝুলিয়ে দিলাম। তোমরা হাতগুলো কমপ্লিট করে দাও তো দেখি। দেখো প্রথমে নিজেদের মধ্যে হাত কমপ্লিট করে নাও, তারপর যেটা প্রান্তে থাকবে তাকে CH3 করে দাও, মাঝে যদি না ঝোলে তাকে CH2 করে দাও, আর যদি মাঝে ঝোলে তাকে একটা করে হাইড্রোজেন কম দিয়ে দাও। দেখো যৌগ হয়ে গেছে, ক্লিয়ার হলো? আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এইভাবে আমরা যৌগগুলোকে করলাম। স্যার আর যৌগ করা যাবে না? হ্যাঁ করা যাবে। 1 2 3 4 5 4 5 1 2 3 1 2 3 4 and 5 দেখে নাও। তো লক্ষ্য করো এইগুলো আলাদা প্রত্যেকটা যৌগ দেখো, লক্ষ্য করো আমি দেখাচ্ছি, খুব ভালো করে মন দিয়ে দেখো। প্রত্যেকটা যৌগে কার্বন সংখ্যা আছে 5টা এবং হাইড্রোজেন সংখ্যা আছে, আমরা জানি তাই তো, CnH2n + 2, বুঝতে পারছো? তাহলে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 5 × 10 আর 2 12। তুমি প্রত্যেকটাই চেক করো, কার্বন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যা সেম, তার মানে একই মৌল দিয়ে এরা তৈরি এবং প্রত্যেকটার পরমাণু সংখ্যাও এক, তাই এরা পরস্পরের সমবায়ব। এবং এই সমবায়বগুলোকে দেখতে কিরকম না স্যার এইরকম টাইপের দেখতে, শুধু তফাৎটা কিসের হচ্ছে, যেন চেনের তফাৎ, আর কিছুর তফাৎ নেই। স্যার কিরম ভাবে করলে না, এখান থেকে কেটে এই জায়গায় জুড়ে দিলাম আর এখানে একটা হাইড্রোজেনকে বার করে এর গায়ে লাগিয়ে দিলাম, তাহলে স্যার কিছু বার করলাম, কিছু ওখানে প্রবেশ করিয়ে দিলাম, এইভাবে স্যার আমাদের আইসোমারিজম তৈরি হয়ে গেল। তাহলে এই ধরনের যৌগগুলোকে আমরা নাম দেবো শৃঙ্খল গঠিত সমবায়বতা। বুঝে গেল? আচ্ছা তাহলে আমরা এরপর চলে আসছি শৃঙ্খল গঠিত সমবায়বতার পর চলে আসছি, দেখে নাও মুছে দিচ্ছি। শৃঙ্খল গঠিত সমবায়বতার পর চলে আসছি আমরা অবস্থান গঠিত সমবায়বতা। অবস্থান গঠিত সমবায়বতাটা বুঝে নাও। যেমন ধরো এটা কিসে লিখবো, কি লিখবো, অবস্থান তো লিখেইছি, পজিশনাল আইসোমার, অবস্থান গঠিত সমবায়বতা। এটা কি লিখবো না, এখানে লিখবো যে এখানে যে কার্যকরী গ্রুপগুলো থাকবে, সেই কার্যকরী যে গ্রুপগুলো থাকবে, কার্যকরী গ্রুপ হবে, হ্যাঁ কার্যকরী গ্রুপগুলো যে থাকবে, সেই কার্যকরী গ্রুপগুলোর অবস্থান বা নাম্বারিং এ চেঞ্জ হবে, অবস্থানের বা নাম্বারিং এ চেঞ্জ হবে। তো সেই ধরনের যৌগগুলোকে আমরা বলবো অবস্থান ঘটিত সমবায়বতা, বুঝে গেল? তো অবস্থান ঘটিত সমবায়বতায় ভালো করে শুনে নাও, আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে বুঝে নাও, বুঝতে পেরে যাবে। ধরে নাও আমি অ্যালকোহলের একটা উদাহরণ দিলাম, CH3 CH2 CH2 OH, এটা একটা অ্যালকোহল। আর একটা কাজ করলাম, এই অ্যালকোহলের OH গ্রুপটাকে এখানে কেটে নিয়ে এসে এখানে জুড়ে দিলাম। তো সবাই বলেছে হ্যাঁ স্যার জুড়ে দেবো, হয়ে যাবে। না স্যার হবে না। কেন হবে না? এই কার্বনটার দেখো 4টে হাত কমপ্লিট,
তাহলে কার্বনের সঙ্গে যুক্ত হবে কি করে? কার্বনের তো ম্যাক্সিমাম ভ্যালেন্সি 4। তাহলে আমরা এখান থেকে যখন একটা OH কে এখানে প্রবেশ করাবো, এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করে নেবো, ছবিটা এই রকম দেখতে লাগবে। এবং যেই একটা হাইড্রোজেনকে বার করে নেবো, ওর একটা কাটা হাত তৈরি হবে, ওই কাটা হাতে OH এসে ঝুলে যাবে, এবং এই যে CH2 থেকে OH টা বেরিয়ে গেছে, এর একটা কাটা হাত পড়ে থাকবে, আর ওই হাইড্রোজেনটা ওই কাটা হাতের সঙ্গে জুড়ে যাবে। তখন যৌগটাকে আমরা এইভাবে লিখছি, দেখে নাও, তখন যৌগটাকে আমরা এইভাবে লিখছি। তখন এই যৌগটা আর এই যৌগটার মধ্যে কি তফাৎ দেখো, অ্যাকচুয়াল শুনে নাও ভালো করে। প্রত্যেকটা যৌগের মধ্যেই কিন্তু কার্বন আছে 1 2 3, তিনটে হাইড্রোজেন আছে 3 × 2 মানে 6 + 1 7, এবং তোমরা চেক করে দেখো 7 কি করে হচ্ছে, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। CnH2n + 1 তাহলে হাইড্রোজেন, আর তার সঙ্গে OH, তার মানে আরেকটা হাইড্রোজেন এখানে অ্যাড হবে, তাই তো? তাহলে আরেকটা হাইড্রোজেন অ্যাড করো, তাহলে মোট হলো 8টা হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে একটা। এবং চেক করে দেখো, তিনটে কার্বন 1 2 3, হাইড্রোজেন 3 3 6 7 8, আর অক্সিজেন একটা। প্রত্যেকটা যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সেম, এবং প্রত্যেকটা যৌগ কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়েই তৈরি। এদের মধ্যে মৌলও সেম, পরমাণুও সেম, তাই এদের বলা হলো সমবয়ব। এবং এদের দেখো, এই যে OH গ্রুপটা আছে, OH গ্রুপটা এই 1 নাম্বার কার্বন থেকে ঝুলছে, তাই এর পজিশন 1। কিন্তু এই OH গ্রুপটা 2 নাম্বার কার্বন থেকে ঝুলছে, তাই OH গ্রুপের পজিশন 2। ব্যাপারটা বোঝা গেল? তোমরা বুঝে গেলে তাহলে আমরা এই ধরনের যৌগগুলোকে আমরা তখন নাম দেবো ফাংশনাল আইসোমার। বুঝতে পারলে? যেমন ধরে নাও, আবার একটা উদাহরণ দেখাচ্ছি, তোমরা বুঝতেই পারবে। CH3 CH2 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 NH2। আবার ঠিক একভাবে উদাহরণ দিচ্ছি, CH3 CH CH3 NH2। আচ্ছা, তোমরা একটু ব্রেন খাটিয়ে বলতে পারবে? তোমরা কেমন শিখছো দেখি। এই যৌগটা, এই যে অ্যামিন যৌগ, আচ্ছা এটার নাম কি? এই NH2 গ্রুপটা 1 নাম্বার কার্বন থেকে ঝুলছে, আর এই NH2 গ্রুপটা 2 নাম্বার কার্বন থেকে ঝুলছে। এখানে কার্বন সংখ্যা 3টে, হাইড্রোজেন সংখ্যা 3 5 7 8 9, 9টা হাইড্রোজেন সংখ্যা প্রত্যেকটায় 9টা, এবং নাইট্রোজেন সংখ্যা একটা। চেক করে দেখো স্যার। তোমাকে একটা প্রশ্ন বলো তো, এই গ্রুপটা 1 নম্বর কার্বনের সাথে ঝুলছে, আর এখানে NH2 গ্রুপটা 2 নম্বর কার্বনের সাথে, তাহলে এটাকে কি আমি 1 ডিগ্রি অ্যামিন বলতে পারি, আর এটাকে কি আমি 2 ডিগ্রি অ্যামিন বলতে পারি? ভেবে বলো তো, পজ করে বলো তো দেখি। তাহলে ভাববো তুমি বুঝে গেছো। কোনোদিনই বলতে পারি না, কারণ আমি বলে দিয়েছিলাম প্রাইমারি অ্যামিন বুঝতে গেলে NH2 দেখো, একদম টোটকা ওয়াইজ পড়ো, ট্রিক ওয়াইজ পড়ো। সেকেন্ডারি অ্যামিন বুঝতে গেলে NH চেক করো, NH এ দুটো হাত বেরোবে, এর সেকেন্ডারি অ্যামিন NH থাকবে। আর টারসারি অ্যামিন চেক করতে গেলে তিন দিকে 3টে হাত থাকবে, এই হাতে যা হোক কিছু যুক্ত থাকতে পারে, অনলি N থাকবে। তার মানে এখানে NH2 আছে, এখানেও NH2 আছে, দুটোই প্রাইমারি অ্যামিন। এরা যেহেতু আলাদা পজিশনে আছে, তাই এদের আমরা নাম দিয়েছি পজিশনাল আইসোমার। এরা পজিশনে চেঞ্জ হচ্ছে। তোমরা লিখে নাও, এরপরে আমি মোড মুছে দিচ্ছি, মুছে আমরা এরপর করাবো। সেটাকে আমরা বলছি, এটা সব থেকে এদের মধ্যে বেশি স্টার, সেটার নাম হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা, এটা আমরা আজকে পড়ব। কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা মানে হলো এখানে কার্যকরী গ্রুপটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলি, টোটকা শোনো, ট্রিক। নাম যা সেটার চেঞ্জ। প্রথমে চলে এসো, সমবায়বতাকে ভাগ করেছিলাম গঠনগত সমবায়বতা, মানে গঠনটা পরিবর্তন হবে, চেঞ্জ হবে। ত্রিমাত্রিক সমবায়বতা মানে ত্রিমাত্রিক যে গঠন তার চেঞ্জ হবে। গঠনগত সমবায়বতার আন্ডারে আমরা পেয়েছিলাম ফার্স্টে শৃঙ্খল ঘটিত সমবায়বতা, উচ্চারণ করলাম শৃঙ্খল ঘটিত, তার মানে চেঞ্জটা হবে শৃঙ্খলের। 2 নম্বর বললাম অবস্থান ঘটিত, তার মানে অবস্থানের চেঞ্জ হবে।
এখানে বলছি কার্যকরী গ্রুপ গঠিত, তার মানে কার্যকরী গ্রুপের চেঞ্জ হবে, ফাংশনাল যে গ্রুপ তার চেঞ্জ হবে। ফাংশনাল গ্রুপ কাকে বলে? যা যৌগের অবস্থান করলে যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। তো এদের মধ্যে আমি অনেকগুলো লেখাতে পারবো, তো আমি তিনটে লেখাবো। ফার্স্ট এক নাম্বার, এক নম্বরে হচ্ছে এরা সবসময়, আবার বলছি, যমজ ভাই, জোড়ায় জোড়ায় থাকা চাই। প্রথমে হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল। এই অ্যালকোহলের সঙ্গে সবসময় থাকবে ইথার, তার মানে যে অ্যালকোহল হবে সে ইথারও হবে, অর্থাৎ এদের ফাংশনাল গ্রুপ চেঞ্জ হবে। যে কিরকম হবে একটা একটা করে পড়ি। ধরে নাও একটা অ্যালকোহল নিচ্ছি, CH3CH2OH, ভালো করে বুঝে নাও, এটা একটা অ্যালকোহল। এই অ্যালকোহলের লক্ষ্য করে দেখো, কার্বন আছে কটা? কার্বন আছে দুটো। হাইড্রোজেন আছে কটা? ছটা। হাইড্রোজেন আছে ছটা। অক্সিজেন আছে একটা। ঠিক একইভাবে একটু ভাবো তো, এইখানটাকে যদি কেটে নিয়ে এইদিকে এসে জুড়ে দেওয়া হয়, শুধু কাটছি জুড়ছি আর কিছু চেঞ্জ করছি না, তখন এই যৌগটা হয়ে যাবে CH3, CH2 এর সাথে এই যোগ হয়ে যাবে, ওটা মাঝে পড়ে থাকবে, এটা বেরিয়ে এখানে চলে আসবে, এটা হয়ে যাবে CH3 ও CH3। তাহলে লক্ষ্য করো এই যৌগটা এবং এই যৌগটার মধ্যে কিছু পার্থক্য তোমরা পেলে? হ্যাঁ, পার্থক্য পাওয়া গেছে। এই যৌগটা এবং এই যৌগটার মধ্যে পার্থক্য হচ্ছে এর কার্যকরী গ্রুপ হচ্ছে OH আর এর কার্যকরী গ্রুপ হচ্ছে বন্ড ও বন্ড, মানে এইটা ওর কার্যকরী গ্রুপ আর এইটা ওর কার্যকরী গ্রুপ। লক্ষ্য করে দেখো কার্যকরী গ্রুপগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনই আছে, এবং কার্বনের সংখ্যা দুটো, উভয়ই, হাইড্রোজেনের সংখ্যা ছটা এবং অক্সিজেনের সংখ্যা একটা। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে এরা একই ধরনের সংকেতযুক্ত যৌগ। এদের সাধারণ সংকেত যদি আমি লিখতে চাই তাহলে লিখবো C2H6O, চেক করে দেখো দুজনের মধ্যে সমান। এবং এদের শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, এ গ্রুপ হচ্ছে OH আর এর গ্রুপ হচ্ছে O। এটা অ্যালকোহল যৌগ, এটা ইথার যৌগ। এইভাবে আমরা অ্যালকোহল ইথার শিখে নিলাম এবং এর নামকরণগুলো তলায় তলায় লিখতে হবে, নালে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটবে। এটার নাম তোমরা জানো মিথক্সিমিথেন, আর এটার নাম হচ্ছে ইথানল। ইউপ্যাক নামও লিখতে পারো, সাধারণ নামও লিখতে পারো, ইথাইল অ্যালকোহল, ডাইমিথাইল ইথার। এর যে দ্বিতীয় ভাই জোড়াটা যমজ, তাদের নাম হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন এদের যমজ ভাই। ক্লিয়ার হলো? তো দেখো অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ আমরা জানি এটা, আর কিটোনের কার্যকরী গ্রুপ আমরা জানি এটা। তো একটা উদাহরণ দিই, তোমরা দেখো CH3CH2CHO, এইটা হলো অ্যালডিহাইড, আর এরই একটা আইসোমার কিটোন আমি আঁকছি। দেখো একইভাবে আঁকার চেষ্টা করছি, এইখান থেকে আর এইটাকে কেটে বার করে নিলাম, CH2 আর H কেটে বার করে নিলাম। তাহলে কি হবে? দেখো লিখছি CH3, তাহলে কি পড়ে রয়েছে বলো? C পড়ে রয়েছে। আচ্ছা, এরপর কে পড়ে রয়েছে বলো? O পড়ে রয়েছে। এবার বাকিটা কি করব? পাশে এসে জুড়ে দেবো। পাশে এসে জুড়ে দিলাম CH3। লক্ষ্য করো এই যৌগটা আর এই যৌগটার মধ্যে কি তফাৎ পাওয়া গেল। এই যৌগে কার্যকরী গ্রুপ হচ্ছে CHO আর এই যৌগে কার্যকরী গ্রুপ হচ্ছে CO, কিন্তু লক্ষ্য করো প্রত্যেকটাতে কার্বন আছে 3 এর 6টা, হাইড্রোজেন আছে, কার্বন আছে, তিনটে, হাইড্রোজেন আছে 6টা এবং অক্সিজেন আছে একটা। কার্বন 3টে, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। আর এতেও কার্বন আছে দেখো 3টে, হাইড্রোজেন আছে 6টা এবং অক্সিজেন একটা। তো এদের সাধারণ সংকেত আমরা এখানে লিখলেও লিখতে পারি C3H6O। এর একটা আমি ছোট্ট ট্রিক সংকেত লিখিয়ে দিচ্ছি, CnH2nO।
এটা এদের সবার সাধারণ সংকেতের মধ্যে মিলে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এবার চলে এসো, তাহলে ধরো আর একটা ভাইয়ের নাম বলি। লাস্ট ভাইটার নাম হচ্ছে অ্যাসিড এবং এস্টার। অ্যাসিড এবং এস্টার, এই ভাইটা নিয়ে আমরা পড়াশোনা করব। তো একটা ছোট্ট অ্যাসিডের নাম বলি। অ্যাসিডের যে কার্যকরী গ্রুপ সেটা কি? COOH। আর এস্টারের যে কার্যকরী গ্রুপ সেটা হচ্ছে COR। তো এর একটা সাধারণ ছোট্ট নাম করি, CH3COOH। এর একটা এস্টার তোমরা করে দেখাতে পারবে? দেখো তো, অনেকেই পারবে না। এর সমতুল্য একটা এস্টার বার করো যেটা এর গঠনের সাথে আলাদা হলেও সংকেতের সাথে মিলবে। তোমরা পারবে না, তোমরা দেখে নাও, আমি শিখিয়ে দিচ্ছি। এখান থেকে এটাকে এখানে নিয়ে এসো আর হাইড্রোজেনটাকে এখানে নিয়ে চলে যাও, খালি হয়ে যাবে। তাহলে কি হবে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। CH3COOH, এটা কেটে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না। তাহলে এখান থেকে এটাকে এখানে নিয়ে গেলাম, হাইড্রোজেনটাকে এর জায়গায় নিয়ে নিলাম। তাহলে কি হবে? হাইড্রোজেনটা এখানে চলে এলো, H, তার মানে H। তারপর কি লিখছি? C। তারপর কি লিখছি? OO। আর এর জায়গায় A চলে এলো, CH3। তাহলে এই যৌগটা কি হয়ে গেল? দেখো, এটা একটা এস্টার হলো এবং এটা একটা সরলতম এস্টার। আগের দিনে শিখেছিলে এই এস্টারটার নাম কি ছিল? মিথাইল মিথানয়েট। নামটা তোমরা লিখে নাও। আর এই অ্যাসিডটার নাম কি ছিল? ইথানোয়িক অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং এস্টার এরা পরস্পরের কিন্তু কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। তাহলে তোমরা সমবায়বতা বুঝে গেলে। সমবায়বতার আমাদের সিলেবাসে এই তিনটেই ছিল, তো আমরা সমবায়বতা বুঝিয়ে দিলাম। এছাড়া ছোট্ট একটা জিনিস লিখিয়ে দিচ্ছি, হেডিং করো মেটামারিজম। মেটামারিজম হেডিং করো, মেটামারিজম দিয়ে আমি লেখাচ্ছি। দেখে নাও মেটামারিজম কাকে বলে। মেটামারিজম এমন এক ধরনের সমবায়বতা যেখানে একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে। যে সেন্ট্রাল অ্যাটমটাকে হতে হবে পলিভ্যালেন্ট। মানে এর যোজ্যতা একের বেশি হতে হবে, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী হতে পারে। তো এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, মিনিমাম যদি তার দুটো হাত থাকে, মিনিমাম, তাহলে এই ক্রাইটেরিয়া ফুলফিল হবে। তাই আমরা কার্বনের ক্ষেত্রে দেখেছি, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেছি, আচ্ছা, তারপর দেখেছি সালফারের ক্ষেত্রে, ইত্যাদি মৌলগুলোর ক্ষেত্রে এই মেটামারিজম দেখা যায়। একটা উদাহরণ দিয়ে নাও। স্পেশালি আমরা যেটা নিয়ে পড়বো আজকে সেটার নাম হলো ইথার। আমরা আজকে ইথারের মেটামারিজম দেখব। মেটামারিজমের গল্পটা একবার শুনে নাও। ধরে নাও তুমি 2 বালতি জল নিয়ে ছাদে উঠছো। প্রথমে তুমি 2 বালতি জল নিয়ে সমান সমান জল নিয়ে ছাদে উঠছিলে। মাঝ রাস্তায় কিন্তু 2 বালতি ভর্তি ছিল না। মাঝ রাস্তায় তোমার বাঁ হাতটা যন্ত্রণা হতে শুরু হলো। তুমি তখন কি করবে? তখন বাঁ হাতের কিছুটা জল ডান দিকের বালতিতে ঢেলে দেবে। তুমি কিন্তু টোটাল দুটো বালতিতে 10 কেজি 20 কেজি জল তুলছিলে। তাহলে এবার তুমি যদি এখান থেকে 10 কেজি বালতির বাঁ হাতের জলটা থেকে 2 কেজি জল এতে ঢেলে দাও, তাহলে এই হাতে হয়ে যাবে তোমার 8 কেজি আর এই হাতে হয়ে যাবে তোমার 12 কেজি। তুমি এখন টোটাল জল কিন্তু 12 কেজি তুলছো, কিন্তু তোমার দুদিকে দুটো হাত কিন্তু চেঞ্জ হয়ে গেছে জলের ভরের দিকে ভিত্তি করে। এখানে কিসের চেঞ্জ হবে? কার্বনের চেঞ্জ হবে। দেখে নাও তাহলে কার্বন কিরম হবে না, এখানে লক্ষ্য করো, আমি আর একটা দেখাতে পারি, অবশ্যই অক্সিজেনেরও 2 যোজ্যতা। তাহলে দেখো ইথারের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেনের দুদিকে দুটো হাত লিখলাম। এই দুটো হাতে মানে বন্ডে আমরা দুটো ভিন্ন ভিন্ন গ্রুপ ইউজ করছি। দেখো দুটো ভিন্ন ভিন্ন গ্রুপ ইউজ করলাম। তাহলে লক্ষ্য করো এই যৌগটা, এখন লক্ষ্য করো এখানে কার্বন আছে একটা আর এখানে কার্বন আছে 3টে। তাহলে আমি যদি এখান থেকে একটা কার্বনকে এখানে নিয়ে চলে আসি, তখন সেই যৌগটা হয়ে যাবে CH2 CH3 এবং এখানে হয়ে যাবে CH3 এবং CH2।
লক্ষ্য করো এখানে ছিল 1 আর 3, মোট ছিল কার্বন 4টে, আর অক্সিজেনের এদিকেও এখন কার্বন 2টো, এদিকেও এখন কার্বন 2টো, তাহলে মোট কার্বন সংখ্যা হয়ে গেল 4টে। লক্ষ্য করো প্রত্যেকটা হাতে কার্বন সংখ্যা আলাদা হলেও মোট কার্বন সংখ্যা সেম। তখন এই ধরনের যৌগগুলোকে আমরা বলবো মেটামারিজম। ক্লিয়ার হলো? তার মানে এই যৌগটা যদি আমরা সংকেত দেখি তাহলে দেখবো কার্বন আছে 4টে, হাইড্রোজেন আছে, কার্বন আছে 4টে, হাইড্রোজেন আছে 3 আর 2 5, 5 10টা, এবং অক্সিজেন আছে 1টা। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ইথারেরও করতে পারি। আর একটা ছোট্ট একটুখানি বলে দিই, দেখে নাও নাইট্রোজেনের ক্ষেত্রেও এই ঘটনা হতে পারে, এবং সেটা নাইট্রোজেনকে মিনিমাম সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যামিন হতে হবে। আমরা দেখো নাইট্রোজেনের একটা হাত দিলাম, দুদিকে দুটো হাত বার করলাম, এদিকে দিলাম CH3 আর এদিকে দিলাম C3H7, এবং এটাকে যদি আমি চেঞ্জ করে দিই ঠিক একইভাবে দেখো, এদিকে দিলাম C2H5 আর এদিকে দিলাম C2H5। কিভাবে করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো লক্ষ্য করো এটা ছিল 3টে কার্বন, এখান থেকে একটা কার্বন এখানে সরিয়ে দিলাম, আমরা একবারে যোগ করে লিখেছি CH3 CH2 CH2টাকে। তো এইভাবে আমরা ইন্টারচেঞ্জ করে এদিকে 3টে কার্বন এবং এদিকে একটা কার্বন, এখন আছে এদিকে দুটো কার্বন এদিকে দুটো কার্বন, দেখো দুটো হাতে দুটো ভিন্ন ভিন্ন কার্বন হয়ে গেছে। তাহলে এই ধরনের যৌগগুলোকেও আমরা বলতে পারি মেটামারিজম। তার মানে মেটামারিজম স্পেশালি ইথার দেখাতে পারে, আর সেকেন্ডারি অ্যামিন বা টারসিয়ারি অ্যামিনের ক্ষেত্রেও মেটামারিজম ঘটা সম্ভব। ঠিক আছে? তাহলে তোমরা আজকে আমরা মেটামারিজম অবধি পড়িয়ে দিলাম, আর এরপরে আমরা বোর্ডটা মুছছি এবং তোমরা এরপরে দেখবে আমরা অপটিক্যাল আইসোমার করাবো। প্রত্যেকটা জিনিস বারবার বলছি, পজ করো, রেডি করো, নোট লেখো, যেটা পয়েন্টস ট্রিক পাশে লেখো। যেটা শুরু করছি সেটা হচ্ছে আলোকীয় সমবায়বতা। তো আলোকীয় সমবায়বতা ব্যাপারটা একটু দেখে নাও। আমি প্রথমেই বলি, আলোকীয় সমবায়বতা জানতে গেলে প্রথমেই একটা কথা জানতে হবে, যে একটা লাইট নিলাম, সেই লাইটটাকে মানে একটা রশ্মি নিলাম, রশ্মিকে একটা নিকল প্রিজম বলে একটা প্রিজম হয়, যার দুটো তল আছে, নিকল প্রিজমের এরকম দুটো তল, একটা তল এইখানে আর একটা তল এইটা। এই দুটো তলের মধ্যে দিয়ে লাইট প্রথমে এই তলে প্রবেশ করে, তারপর এই তলে প্রবেশ করার পর লাইটটা যখন এই তল থেকে প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যায়, তখন আমরা যে লাইটটা পাই সেই লাইটটা একটা ডাইরেকশন তৈরি করে। এই ডাইরেকশন যুক্ত লাইটকে আমরা তখন নাম দিই PPL, অর্থাৎ প্লেন পোলারাইজড লাইট। লাইটের নির্দিষ্ট ডাইরেকশন নেই, কিন্তু এই ধরনের আলোর নির্দিষ্ট ডাইরেকশন আছে। তোমরা দেখতেই পাচ্ছ ডাইরেকশনটা আমি ওপর নিচে করে রেখেছি। এই লাইটের স্পেশাল কি বৈশিষ্ট্য বুঝে নাও আগে। এই লাইটটাকে যদি কোনো আমরা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাঠাই, একটা মিডিয়াম নিলাম ধরো M, এর মধ্যে দিয়ে যদি প্লেন পোলারাইজ লাইটটাকে আমি পাঠাই, তাহলে এই লাইটটার 3টে ঘটনা ঘটতে পারে। একটা হতে পারে লাইটটার ডাইরেকশনের কোনো চেঞ্জ হবে না, দ্বিতীয় হতে পারে লাইটটার ডাইরেকশন যেদিকে ছিল সেখান থেকে একটু বেঁকে গেল ডান দিকে, অথবা যেদিকে ছিল স্ট্রেট সেদিক থেকে বেঁকে গেল বাঁ দিকে। যদি লাইটটা কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে পাঠানোর ফলে লাইটটা তার ডাইরেকশন চেঞ্জ করে, তখন আমরা সেই যৌগটাকে বা কম্পাউন্ডটাকে আমরা বলবো আলোক নিষ্ক্রিয়, আলোক অপটিক্যালি ইনঅ্যাক্টিভ,
ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ আলোক নিষ্ক্রিয়। ভালো করে দেখে নাও, এটাকে বলা হলো আলোক নিষ্ক্রিয়। আর যদি আলোর ডাইরেকশন চেঞ্জ হয় তখন আমরা সেই ঘটনাকে বলবো আলোক সক্রিয়। তো আলোক সক্রিয়তে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ। একটা ছবিতে দেখো এই যে আলোটাকে আমরা এঁকেছি সেটা ডান দিকে বেঁকেছে, অর্থাৎ যেদিকে বাঁকার কথা তার ডান দিকে বেঁকেছে। আমরা তখন এই আলোকে বলবো ডেক্সট্রো, ডেক্সট্রো রোটেটরি। আর এটাকে শর্ট ফর্মে ডি দিয়ে লেখে। আর যদি বাঁদিকে বাঁকে তখন তাকে বলা হবে লিভো রোটেটরি, একে শর্টের এল দিয়ে লেখে। তো এই দুটো কম্পাউন্ডকে আমরা একত্রিতভাবে বলতে পারি অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ বলতে পারি। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমরা আলোকীয় সমবায়বতায় দু ধরনের ঘটনা পেলাম। একটা পেলাম আলোক নিষ্ক্রিয় মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর আরেকটা পেলাম আলোক সক্রিয়, তাকে বললাম অপটিক্যালি অ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ আর অপটিক্যালি অ্যাক্টিভ। এই অপটিক্যালি অ্যাক্টিভকে আজকে আমাদের পড়াশোনা অপটিক্যালি অ্যাক্টিভ নিয়ে। এই অপটিক্যালি অ্যাক্টিভকে আমরা আবার ফার্দার দুভাগে ভাগ করছি। এই অপটিক্যালি অ্যাক্টিভকে আমরা দুভাগে ভাগ করলাম, একটাকে বলা হলো ডেক্সট্রো রোটেটরি আর একটাকে বলা হলো লিভো রোটেটরি, ডিআর আর এলআর। ডেক্সট্রো রোটেটরি আর লিভো রোটেটরি ফুল ফর্মই বলতে হয়, এইভাবে আমি শর্ট করে লিখলাম, দেখে নাও। তো প্রথম কথা হচ্ছে কোন যৌগ স্যার বুঝবো কি করে যে আলো না পাঠিয়ে বা আলো পাঠালে যৌগটাতে মধ্যে যে প্লেন পোলারাইজড যে লাইটটা হয়েছে পিপিএল, এটা ঘুরবে কি ঘুরবে না? তার জন্য তো প্র্যাকটিক্যালি একমাত্র উপায়, অর্থাৎ ঘুরবে কি ঘুরবে না আমরা প্র্যাকটিক্যাল রুমে যাব, এইভাবে পিপিএল তৈরি করব, পিপিএলটাকে এই মিডিয়ামের মধ্যে দিয়ে পাঠাবো। যদি মিডিয়ামের মধ্যে দিয়ে পাঠানোর পর লাইটটা রোটেট করে তখন বলবো অপটিক্যালি অ্যাক্টিভ, যদি রোটেট না করে তাহলে বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কিন্তু স্যার বুঝবো কি করে? তার কি কোনো ট্রিক বা কোনো ফান্ডা আছে বা থিওরিক্যাল কোনো ব্যাপার আছে? ছোট্ট করে বলি, দেখে নাও, আগে শুনে নাও। এখানে একটা নতুন টার্মস ইউজ করছি, সেটার নাম হচ্ছে কাইরাল, কাইরাল কার্বন। কাইরাল কার্বন, কাইরাল কার্বন কাকে বলে ভালো করে শুনে নাও। যদি কোনো কার্বনের কটা হাত আছে আমরা জানি, চারটে। যদি কোনো কার্বনের চারটে হাতে চারটে ভিন্ন গ্রুপ থাকে, এ বি সি এবং ডি, ভিন্ন গ্রুপ, এ আলাদা, বি আলাদা, সি আলাদা, ডি আলাদা, যদি এরকম থাকে তখন আমরা সেই যৌগগুলোকে বলবো, সেই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন। এবং যৌগে যদি কাইরাল কার্বন থাকে তাহলে সেই যৌগটা অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো এখানে একটা ছোট্ট নোট তোমরা লিখে নিতে পারো, আমি যেটা বললাম এর আগে তো লিখেই নিতে পারো যে কাইরাল কার্বন থাকলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো আরেকটা এর সঙ্গে টাচ আপ করে দিলাম, যৌগে যদি একটি মাত্র কার্বন থাকে, একটি মাত্র কার্বন থাকে এবং সেটা যদি কাইরাল কার্বন হয়, নোটে আসছে কিন্তু কথাটা, তাহলে সেই যৌগটা অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কি বললাম আরেকবার শুনে নেবে, নিয়ে গুছিয়ে লিখবে। কিন্তু আবার বলছি দ্বিতীয় পয়েন্ট, যৌগে যদি একের বেশি মানে ধরো দুটি বা ধরো তিনটি এইরকম কাইরাল কার্বনই থাকে, তাহলে যৌগের একমাত্র গঠন ভালো করে দেখলে তবেই বোঝা যাবে যে ওই যৌগটা কাইরাল হবে কি হবে না। তার মানে কি দাঁড়ালো কথাটা, একটু ছোট্ট করে বলে দিই, তোমাদের পরবর্তীকালে এটা প্রচন্ড কাজে লাগবে। একটু ছোট্ট ট্রিকের মতো শুনে নাও। যৌগে যদি একটা কার্বন থাকে এবং সেটা যদি কাইরাল কার্বন হয়, অবশ্যই অর্গানিক যৌগ, অর্গানিক হতে হবে, হ্যাঁ আমরা সব অর্গানিক করছি, তাহলে সেই কাইরাল কার্বন থাকলে তখন সেই যৌগটাকে আমরা বলবো
অপটিক্যালি অ্যাক্টিভ, তার মানে তার লাইট ডান দিকে বা বাঁ দিকে ঘুরবে। কিন্তু যৌগে যদি তার থেকে বেশি কার্বন থাকে এবং প্রত্যেকটাই যদি কাইরাল হয়, তাহলে আমরা বলতে পারবো না যে যৌগটা অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভও হতে পারে। তো সেটা পরে শিখবো, আমরা আজকে সিম্পল ব্যাপারটা বুঝে নিই। তো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তোমরা করো দেখি। ফার্স্টে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি দুটো যৌগ আঁকছি, তোমরা করো। এই ফার্স্ট ক্লোরিন, হাইড্রোজেন, ব্রোমিন আর ডয়টোরিয়াম। এটাকে ডিটাকে কি বলে? ডিটাকে বলা হয় ডয়টোরিয়াম। এই একটা যৌগ আঁকলাম। আচ্ছা, আর একটা আঁকলাম। ধরে নাও এখানে আঁকলাম ফ্লুরিন, এখানে আঁকলাম হাইড্রোজেন, এখানে আমরা আঁকলাম হাইড্রোজেন এবং এখানে আঁকলাম মিথাইল গ্রুপ। তাহলে এই দুটো যৌগের মধ্যে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে এবং কোনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে তোমরা শুধু বলে দাও। এইটুকু আমাদের পড়লেই কিন্তু আজকের কনসেপ্ট ছাড়া, মানে এইটুকু পড়লেই আমরা মোটামুটি ঠিক আছে, বলতে পারবে। দেখে নাও, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, অ্যান্সার অনেকেই করেছো। এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, এটা যদি আমি সি ধরি, এটা যদি আমি ডি ধরি, দেখো এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, নট ইকুয়াল টু ডি, কেউ কারোর সঙ্গে সমান নয়। তার মানে এদের যেহেতু চারটে গ্রুপ আলাদা, তাই এটা হয়ে গেল কাইরাল কার্বন, কাইরাল ফর সি, কার্বন ফর সি, তোমরা লিখে নিও। ঠিক একইভাবে লক্ষ্য করো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি এবং এটা যদি ডি হয়, এ ইকুয়াল টু সি। অতএব এখানে দেখো লক্ষ্য করে, এ আর সি যেহেতু এক হয়ে যাচ্ছে, তাহলে এটা কাইরাল কার্বন নয়। তাহলে এই যৌগটায় লক্ষ্য করো, এরা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। তো এইভাবে আমাকে যদি কোনো যৌগ দেয়, সেই যৌগটা আমরা অবশ্যই বলতে পারবো অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি অ্যাক্টিভ নয়, অর্থাৎ আলোকে ঘোরাবে না আলোকে ঘোরাবে না। তো এবার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে এর পরেও কি ডি বা এল, এইটা কোনটা ডেক্সট্রো আর কোনটা লিভো সেটা কি এখান থেকে বলা যায়? হ্যাঁ, বলা যায়। তো আমরা অত বেশি ভেতরে ঢুকছি না, আমরা শুধু একটা ছোট্ট কথা বলে দিই। এখানে চলে এসো, দেখো যদি এই লাইটটা ডান দিকে ঘোরে, তখন সেই যৌগগুলো অপটিক্যালি অ্যাক্টিভ এবং তার নাম হবে ডেক্সট্রো রোটেটারি। আর যদি এর বাঁ দিকে ঘোরে, তখন সেই যৌগটা হয়ে যাবে লিভো রোটেটারি। খুব মন দিয়ে শোনো। আর একটা ছোট্ট কথা বলে রাখি, ধরে নাও আমি একটা যৌগ নিলাম, ভালো করে শোনো। এই যৌগের মধ্যে 50% আছে ডেক্সট্রো রোটেটারি, ডিআর, আর 50% আছে লিভো রোটেটারি। আচ্ছা বলো তো, এই মিশ্রণটা যখন একসাথে আমরা মিশিয়ে দেবো, মাঝের এই ওয়ালটাকে তুলে নেবো, তখন এরা মিশে যাবে। তখন এই যে যৌগটা তৈরি হবে, এই যৌগটা অপটিক্যালি অ্যাক্টিভ না অ্যাক্টিভ নয়? না ডিআরও অ্যাক্টিভ ছিল, এলআরও অ্যাক্টিভ ছিল। তাহলে দুটো অ্যাক্টিভকে যদি মেশাই 50-50-তে, তাহলে এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে? চিন্তা করে বলো। তো প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তোমরা কিন্তু কিছুটা আইডিয়া করে করতে পেরেছো, দেখে নাও। এ প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে ঘোরাচ্ছে, এদিকে ঘোরাচ্ছে, আর এ প্লেন পোলারাইজ লাইটকে বাঁ দিকে ঘোরাচ্ছে। দুজনে অপোজিট এন্ড ইকুয়াল ঘোরাচ্ছে। তাহলে একজন আর একজনের এই যে রোটেশনটাকে নাকচ করে দিচ্ছে। তার ফলে অ্যাকচুয়াল আমি যদি এই এর মধ্যে দিয়ে এইভাবে প্লেন পোলারাইজ লাইটটাকে পাঠাতাম, তাহলে এ আলটিমেট বেরিয়ে এরকম প্লেন পোলারাইজ লাইটটা কোনো দিকে চেঞ্জ করতো না এরা। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখলাম এইভাবে যদি 50-50 রাখি, তখন কিন্তু এরা কোনো দিকেই তার লাইট রোটেশন দেখাবে না। তখন এই যৌগটাকে আমরা বলবো রেজিমিক, মিক্সচার। তখন এই যৌগটাকে বলা হয় রেজিমিক মিক্সচার। তার মানে রেজিমিক মিক্সচার এর মধ্যে কিন্তু দুটো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আছে, কিন্তু তা সত্ত্বেও রেজিমিক মিক্সচার কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা বুঝে গেলাম রেজিমিক মিক্সচার, বুঝে গেলাম। আচ্ছা, এইভাবে আমরা আলোকীয় সমবায়বতা পড়ে ফেললাম।
এর থেকে বেশি আলোকীয় সমবায়বতা আমরা ঢুকছি না ভেতরে। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসছি আমরা। এটা তোমরা লিখে নাও, লিখে পজ করে নাও, দিয়ে আমি মুছে দেবো এটা। পজ করে নাও। একটা ছোট্ট কথা বলে রাখি, না বললে কিরকম একটা মনটা খচখচ করছে, তো ছোট্ট কথাটা শুনে নাও। তো আমি একটা কথা তোমাদের একটু আগে বলেছিলাম, দেখো এখানটায় জায়গা আছে, দেখে নাও, তলায় লিখে নিতে পারো। তো কথাটা কি বলেছিলাম তোমাদের, ভালো করে শুনে নাও। কথা যে যে একটা যৌগে যদি যদি দুটো কার্বন এমন থাকে যারা পরস্পর কাইরাল বা স্টিরিওজেনিক, তারা অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে বা অপটিক্যালি অ্যাক্টিভ নাও হতে পারে। কি করে বুঝছি দেখে নাও। ধরে নাও এই কার্বনটা এখানে CH3, এই কার্বনটা এখানে দিলাম ব্রোমিন, এই কার্বনের এখানে দিলাম ক্লোরিন। ঠিক একইভাবে এই কার্বনের এখানে দিলাম CH3, এই কার্বনের এখানে দিলাম ব্রোমিন, এই কার্বনের এখানে দিলাম ক্লোরিন। খুব মন দিয়ে শুনে নাও, শুনে নাও, একটু জাস্ট টাচ আপ করিয়ে দিচ্ছি, একটু টাচ আপ করিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এই কার্বনটায় লক্ষ্য করো, এটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ, তিনটে ডিফারেন্ট। আর এই কার্বনের সাথে এই গোটা গ্রুপটা যুক্ত আছে না নেই? তাহলে এই গ্রুপটার সাথে এদের কারণ মিল আছে না। তার মানে এই কার্বনটা হিসাব করলে দেখতে পাবো এরা কিন্তু কাইরাল কার্বন। ক্লিয়ার হয়ে গেল? কোনো অসুবিধা নেই। দ্বিতীয় পার্ট, ধরে নাও এই যে যৌগটার কথা বলছি এর কথা ভাবো, এর কথা ভাবো এবার। অর্থাৎ আমি বলতে চাইছি এই কার্বনটার ক্ষেত্রে লক্ষ্য করো, এ আলাদা গ্রুপ, এ আলাদা গ্রুপ, এ আলাদা গ্রুপ, তিনটা আলাদা ডিফারেন্ট। আবার এই গ্রুপটাকে যদি গোটাটাকে একটা গ্রুপ ধরি, এই গোটা গ্রুপটাই কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এই চারটে আলাদা আলাদা সবুজ গ্রুপ। তাহলে হিসাব মতো এইটাও কাইরাল কার্বন আর এইটাও কাইরাল কার্বন, সিসি দিয়ে লিখলাম, তার কাইরাল কার্বন। তাহলে বলতো, এবার বলতো এই যৌগটা আমরা অপটিক্যালি অ্যাক্টিভ বলবো না ইনঅ্যাক্টিভ বলবো? একটা ছোট্ট ট্রিক আছে, ট্রিকটা একটু শুনে নাও। যদি আমরা এমন একটা প্লেন কল্পনা করি, প্লেন মানে কাটতে পারি, অর্থাৎ ধরে নাও এখানে, দেখে নাও এখানে একটা মাঝ বরাবর একটা পার্টিশন দিয়ে দিলাম। পার্টিশনটাকে এমন ভাবে দিলাম যদি দুটো পার্ট পরস্পরের মিরার ইমেজ হয়, মানে একজনের উপর আরেকজন উল্টে দিলে সমাপতিত হয়ে যায়। উল্টে দিলে, উল্টে দিলে, এরকম কেটে দিলে নয়, একে বইয়ের মতো ভাঁজ করে দেবো। তখন এই প্লেনের সাপেক্ষে দুটো পার্ট মিরার ইমেজ হয়ে যাবে। তখন এই বিশেষ টাইপের যৌগগুলোকে আমরা নাম দেবো মেসো কম্পাউন্ড। এই যৌগগুলো কিন্তু পরস্পর, এই যৌগ টোটাল পার্টটা যদি আমরা চেক করি, এরা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ মাঝখান থেকে যদি কোনো দর্পণ কল্পনা করা যায়, তখন কিন্তু এই যৌগ এবং এই যৌগ পরস্পরের মেসো কম্পাউন্ড বলা হবে এবং এরা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। একটা ছোট্ট কথা বলে দিই, একটু দেখে নাও, এখানে চলে এসো। আর একটা পার্ট, লাস্ট পার্ট। তো স্যার একটা জিনিস ক্লিয়ার করে নিচ্ছি যে অ্যাকচুয়াল স্যার, তাহলে যখন কোনো যৌগ লিভোরোটেটারি বা ডেক্সট্রোরোটেটারি হবে, একই যৌগ যদি লিভোরোটেটারি হয় আবার ডেক্সট্রোরোটেটারি হয় গঠনে, তাদের চিনব কি করে? খুব মন দিয়ে শোনো। ধরে নাও এখানে আমি একটা কার্বনে চারটে হাতে চারটে ভিন্ন গ্রুপ করলাম। এখানে ধরে নাও CH3, এখানে ধরে নাও OH, ওইচটা ভুল লিখলাম, কিরকম করে লিখতে হয় OH, এখানটা ধরে নাও Br, আর এখানটা ধরে নাও আমি একটা ভিন্ন গ্রুপ দিয়ে দিলাম, ধরে নাও এখানে আছে হাইড্রোজেন। তো এই যৌগকে আমরা যদি সাপোজ ধরে নাও আমরা বললাম লিভোরোটেটারি, তো এর ডেক্সট্রোরোটেটারি কম্পাউন্ডটা কিরকম হবে ভাবো তো একটুখানি, আমি নতুন করে শিখিয়ে রাখছি। না, আমরা যদি এখানে একটা মিরার ইমেজ কল্পনা করি, একটা দর্পণ কল্পনা করি, এবং দেখে নাও এখানে যদি একটা নতুন করে যৌগকে ভাবি, যে যৌগটা সি, এদিকে Br, এদিকে OH, এদিকে CH3,
এবং এদিকে এইচ হলে দেখো লক্ষ্য করো এই যৌগটা এবং এই যৌগটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ এরা পরস্পরের মিরর মিরর ইমেজ, তাই তো? এরা পরস্পরের মিরর ইমেজ। যেহেতু এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, তাই একটা যদি লিভো রোটেটারি হয় তাহলে একটা ডেক্সট্রো রোটেটারি হবে। তার মানে একটা লিভো রোটেটারি কম্পাউন্ড আর সেই কম্পাউন্ডেরই একটা ডেক্সট্রো রোটেটারি যদি কম্পোজিশন তৈরি হয়, তাহলে তাদের যদি পাশাপাশি রাখি তাহলে দেখে যেন মনে হবে এরা কিন্তু মাঝখানে নেই, মনে হচ্ছে যেন এখানে একটা দর্পণ আঁকা আছে, এই দর্পণের ছবিটা এখানে হচ্ছে, কাছেরটা কাছে, দূরেরটা দূরে, ওপরেরটা ওপরে, তলারটা তলায়। তখন আমরা একে বলবো মিরর ইমেজ এবং এরা পরস্পরের তখন তৈরি হয়ে যাবে এনানসিওমা। দর্পণ প্রতিবিম্ব যৌগগুলো পরস্পরকে যদি 50-50-তে যোগ করি তবে এনানসিওমার পাওয়া যাবে। বুঝা গেল? তার মানে এরা পরস্পরের এনানসিওমার, বুঝিয়ে দিলাম। এবং এরা পরস্পরের এই যে যৌগটা এবং এই যৌগটা পরস্পরের কিন্তু অপটিক্যাল আইসোমার। এটা এবং এটা এতক্ষণ তোমাদের কিন্তু অপটিক্যাল আইসোমার বলিনি, এই প্রথম বললাম, এটা অপটিক্যাল আইসোমারে কিন্তু অ্যাড করে নাও। এইটার সাথে এই যৌগটা পরস্পরের কিন্তু অপটিক্যাল আইসোমার। তাহলে এতক্ষণ আমরা পড়লাম কাইরাল কার্বন থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে। এই প্রথম বললাম যে দুটো যৌগকে যদি পাশাপাশি আঁকি তবে এরা পরস্পরের অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এরা দুজন পরস্পরের অপটিক্যালি আইসোমার। আগে বললাম আইসোমারিজম দেখাবে, এখন বললাম এরা পরস্পরের আইসোমার। দেখে নাও, এরপর আমরা আসছি জ্যামিতিক সমবায়বতা। তার মানে তোমরা কিন্তু যৌগ দিলে তোমরা কিন্তু অনায়াসে বলে দিতে পারবে যে অ্যাকচুয়াল যৌগটার মধ্যে আইসোমার মানে অপটিক্যাল অ্যাক্টিভ হবে কি হবে না। জ্যামিতিক সমবায়বতা যেটা আমাদের বাকি ছিল, দেখে নাও। তো এই জ্যামিতিক সমবায়বতায় একটা ছোট্ট কথা বলি। ত্রিমাত্রিক সমবায়বতার মধ্যে আর একটা ছোট্ট পার্ট আছে স্যার, আমি একটুখানি অ্যাড করে দিই। এটার নাম হচ্ছে আগের দিন বলে দিয়েছিলাম বোধহয়, আগের দিন বলা ছিল, ঠিক আছে কনফার্মেশন বলা ছিল, ঠিক আছে শুনে নাও। তো জ্যামিতিক সমবায়বতাকে আমরা অ্যাকচুয়াল দুটো ভাগে ভাগ করছি। জ্যামিতিক সমবায়বতাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, তিনটে। একটার নাম হচ্ছে সিস, অবলিক দিয়ে লিখলাম ট্রান্স জ্যামিতিক সমবায়বতা, আর 2 নম্বর দিয়ে লিখলাম ইজেড জ্যামিতিক সমবায়বতা, আর 3 নম্বর দিয়ে লিখলাম সিন এনটি জ্যামিতিক সমবায়বতা। তো এই দুটো আমরা আজকে পড়বো না বা আমরা এখন পড়বো না, আমরা শুধু জাস্ট সিস ট্রান্সটুকু পড়িয়ে দেবো। দেখে নাও, জ্যামিতিক সমবায়বতা হতে গেলে আগে সাধারণ একটা রুলস আছে, ছোট করে বলি। মিনিমাম একটা ডবল বন্ড থাকতেই হবে, এটা প্রাইমারি ভাবে বুঝো। আবার বলছি, জ্যামিতিক সমবায়বতা কিন্তু সাইক্লো কম্পাউন্ড দেখাতে পারে। জ্যামিতিক সমবায়বতা কিন্তু সাইক্লিক কম্পাউন্ড দেখাতে পারে, কিন্তু আমরা ওগুলো পরের কথা। আমি জাস্ট জানিয়ে রাখলাম প্রাইমারি বেসে যে একটা মিনিমাম ডবল বন্ড থাকতে হবে, তবে সেটা জ্যামিতিক সমবায়বতা দেখাবে। সিঙ্গেল বন্ড থাকলে কিন্তু জ্যামিতিক সমবায়বতা দেখাবে না। ঠিক একইভাবে আমরা ঘুরিয়েও বলতে পারি যে যদি ডবল বন্ড থাকে তাহলে সাধারণত তারা আলোকীয় সমবায়বতা দেখাবে না, কিন্তু আমরা পরে পড়বো ডবল বন্ড থাকলেও কোনো কোনো ক্ষেত্রে আলোকীয় সমবায় তৈরি হতে পারে। ক্লিয়ার হলো? তো সেগুলো পরের কথা, আগে ফান্ডামেন্টাল ব্যাপারটা বুঝি। দেখে নাও, সিস ট্রান্স কাকে বলে না, যখন কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে এবং বাকি কার্বনের হাত কটা, দুটো, এরও কটা হাত, দুটো। তাহলে দেখো লক্ষ্য করো, এরপর যদি এই দুটো হাতে যে গ্রুপগুলো যুক্ত থাকবে সেই গ্রুপগুলো যদি কিরকম দেখে নাও, মন দিয়ে শোনো, এ এ বি বি এইরকম গ্রুপ থাকে, অর্থাৎ কার্বনের
দুটো হাতে যে গ্রুপগুলো থাকবে সেগুলো যদি একই গ্রুপ একই দিকে থাকে, একদিকে থাকে, তখন তাকে আমরা নাম দেবো সিস। সিস জিওমেট্রিক্যাল আইসোমার। আর যদি একই গ্রুপ, ঠিক একইভাবে লিখছি দেখো, যদি একই গ্রুপ, দেখে নাও কার্বনের কিন্তু দুটো হাত, তাই না? তো এখানে এ, আর আমি এই এটাকে এখানে ট্রান্সফার করিয়ে দিলাম, মানে এর এখানে ছিল এখানে ট্রান্সফার করিয়ে দিলাম, তাহলে বি এখানে ট্রান্সফার হয়ে যাবে আর এ বিটা এখানে থাকবে। তাহলে কিন্তু যৌগটায়, খুব মন দিয়ে শুনবে, তাহলে কিন্তু যৌগটাতে যে সমবায়বতা তৈরি হবে সেই সমবায়বতাগুলোকে আমরা নাম দেবো ট্রান্স। ট্রান্স জিওমেট্রিক্যাল আইসোমার। ট্রান্স জিওমেট্রিক্যাল আইসোমার, কনসেপ্টটা বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তাহলে কিছু উদাহরণ করে নিই, তাহলে আমরা শিখে যাব, তাই তো? আচ্ছা দেখো, সি এরাম লিখলাম, এরাম লিখলাম, এরাম লিখলাম, এদিকে দিলাম CH3, এদিকে দিলাম হাইড্রোজেন, এদিকে লিখলাম হাইড্রোজেন, এদিকে লিখলাম CH3। তাহলে এটাকে আমি কি বলবো? না, একই গ্রুপ অপোজিট সাইড, সেম গ্রুপ অপোজিট সাইড, বিপরীত দিকে আছে, তখন এই যৌগটার নাম হয়ে যাবে ট্রান্স। ঠিক একইভাবে দেখে নাও, যদি আমরা এখানে ধরো ব্রোমিন করি, এখানে ধরো ব্রোমিন করি, এখানে ধরো মিথাইল বি, আর এখানে ধরো মিথাইল বি, তখন এই যৌগগুলোকে আমরা কি বলবো? সেম গ্রুপ সেম সাইড, সেম গ্রুপ সেম সাইড, এটাকে আমরা তখন নাম দেবো সিস। সিস কম্পাউন্ড। এইটা হয়ে গেল আমাদের আজকে জিওমেট্রিক্যাল আইসোমার শেখা। তো একটা ছোট্ট কথা বলে রাখি, শুনে রাখো, এই সিন অ্যান্টি বাদ দিয়ে যদি আমরা এই দুটোকে ধরি, তাহলে একটা কার্বনের, খুব মন দিয়ে শুনে নাও, দুটো যে চারটে যে হাত আছে, এই চারটে হাতে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, খুব মন দিয়ে শুনছো কিন্তু, তখন এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি যদি হয়, তাহলে আলটিমেট তারা সিন অ্যান্টি বাদ দিচ্ছি, তাহলে তারা সিন অ্যান্টিটা একটু আলাদা, ওটা লোন পেয়ার আসবে, তো ওটা আমরা আলোচনা করছি না। তখন আমরা তাকে বলবো জ্যামিতিক সমবায়বতা দেখাবে, হয় সিস্টার্স দেখাতে পারে, নালে ইজেড দেখাতে পারে। ইজেড এর একটা ফুল ফর্ম আছে এনজেন, আর এটার নাম হচ্ছে জুসামম্যান। এই দুটো সমবায়বতা, তোর শর্ট ফর্ম কঠিন নাম ইজেড দিয়ে বলি। তো আমরা সব বুঝে গেলাম, সমবায়বতা বুঝে গেলাম। তাহলে আমরা আরেকবার জাস্ট ছোট্ট করে রিক্যাপ করে দিই। যদি আলোকীয় সমবায়তা হয় তাহলে সেখানে কাইরাল কার্বন চাই। কাইরাল কার্বন শব্দের অর্থ হচ্ছে অপ্রতিসম কার্বন। আর দুই হলো বা আরেকটা নাম বলা যেতে পারে, কাইরাল কার্বনের আরেকটা নাম তোমরা লিখে নাও, আরেকটা নাম হচ্ছে স্টিরিও, স্টিরিওজেনিক কার্বন। স্টিরিওজেনিক কার্বনও আমরা বলতে পারি, অর্থাৎ কাইরাল কার্বনের অপর নাম স্টিরিওজেনিক কার্বন। তো যদি স্টিরিওজেনিক কার্বন থাকে তখন আমরা সেই যৌগকে বলবো আলোকীয় সমবায়ক যৌগ। আর যৌগে যদি দ্বিবন্ধন থাকে এবং দ্বিবন্ধনের দুদিকে যে হাতগুলো থাকবে সেগুলো যদি পরস্পর সমান না হয়, তাহলে আমরা তাকে বলবো জ্যামিতিক সমবায়বতা। এই জ্যামিতিক সমবায়বতার মধ্যে স্পেশাল কেস সিস ট্রান্স সমবায়বতা, যেটা আমাদের পড়বো আজকে। তার মধ্যে বলে দিলাম যে যদি একই গ্রুপ অপোজিট সাইড থাকে, এখান থেকে বলা যাবে না, এখান থেকে বলা যাবে। যদি একই গ্রুপ অপোজিট সাইড থাকে তখন তাকে বলবো আমরা ট্রান্স, আর একই গ্রুপ সেম সাইড থাকে তখন আমরা তাকে বলবো সিস। এর ক্ষেত্রে স্যার একই তো গ্রুপ, স্যার অপোজিট সাইড কোথায় হলো না, এর ক্ষেত্রে আমরা ইজেড নোমেনক্লেচার বুঝতে হবে, এবং সেটা নিয়ে আমরা অতটা ডেপথে যাচ্ছি না। তাহলে এ এ আর একটা তলায় এটা মুছে দিয়েছি, আর একটা তলায় আমি লিখে দিচ্ছি, দেখে নাও, এটা এবং এটা, এটা এবং এটা CH3, এখানে H, এখানে H, এরা পরস্পরের জিওমেট্রিক্যাল আইসোমার। প্রথম দিন একটা কথা বলেছিলাম, আইসোমার হতে গেলে মিনিমাম দুটো করে যৌগ বলতেই হবে, তাহলে নচেত আইসোমারের অ্যান্সার দেওয়াটা ভুল। তাহলে লক্ষ্য করো, এরা এবং এরা এখানে অপটিক্যালি আইসোমার হলো, এবং এরা হলো পরস্পরের জিওমেট্রিক্যাল আইসোমার। তার জিওমেট্রিক্যাল আইসোমার মানে দেখেই নিয়েছো, একটা সিস একটা ট্রান্স জিওমেট্রিক্যাল আইসোমার,
আর কোন যৌগের লিবোরোটেটারি পার্ট এবং ডেক্সট্রোরোটেটারি পার্ট কে পরস্পর আমরা বলবো এরা মিরর ইমেজ এবং এরা পরস্পরের অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড এবং এরা পরস্পরের অপটিক্যালি আইসোমার। বুঝা গেল? তাহলে তোমরা নোটটা রেডি করে নাও। আজকে এই পর্যন্তই রইল। আমরা নেক্সট দিন আমরা রিয়াকশন, যে অর্গানিকের যে রিয়াকশন পার্ট, বিভিন্ন ধরনের বিক্রিয়া, সেই বিক্রিয়ার মধ্যে চলে আসব। সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু বিক্রিয়ার যে ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আজকের পড়াটা তোমরা রেডি করে নাও, সামনের দিনের ভিডিওতে যেন এই পড়াটা কোনো খামতি না থেকে যায়।